হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এমজেড নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছি ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে। গত ভিডিওতে আমরা মাউথ কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা ব্যাক কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নিই ব্যাক কেয়ার কি। বন্ধুরা, আশা করি আমাদের সকলেরই ব্যাক কেয়ার নিয়ে প্রাথমিক কিছু ধারণা রয়েছে। আমরা যারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ অবস্থায় আছি তারা নিজের যত্ন নিজে নিতে পারি, কিন্তু যে সকল রোগী দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে নড়াচড়া করতে পারে না, তাদের শরীরে বিভিন্ন জায়গায় বিছানায় ঘর্ষণের ফলে ক্ষত তৈরি হয়। তাই এসব রোগীদের পিঠের যত্ন নেওয়াকেই ব্যাক কেয়ার বলে। বন্ধুরা, এই ব্যাক কেয়ার একটি নার্সিং প্রসিডিউরের মধ্যে পড়ে। বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন ব্যাক কেয়ার অথবা হোয়াট ইজ ব্যাক কেয়ার। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখবো ব্যাক কেয়ার মিনস গিভিং ম্যাসাজ টু দ্য ব্যাক, অর্থাৎ ব্যাক কেয়ার অর্থ পিঠে ম্যাসাজ দেওয়া। বন্ধুরা, এখন জেনে নিই পারপাস অফ ব্যাক কেয়ার, অর্থাৎ ব্যাক কেয়ার দেওয়ার উদ্দেশ্য কি। নাম্বার 1, টু প্রিভেন্ট বেড শোর, অর্থাৎ দীর্ঘদিন একইভাবে শুয়ে থাকার কারণে শরীরের উঁচু জায়গাগুলোতে বিছানায় ঘর্ষণের ফলে মাসলগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। এই অবস্থাকে বেড শোর বলা হয়। এবং যেন রোগীর এই বেড শোর না হয় সেজন্য ব্যাক কেয়ার দেওয়া হয়। যেমন প্যারালাইজড পেশেন্ট নড়াচড়া করতে পারে না, ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে বেড শোর হয়। সে কারণে এমন রোগীকে ব্যাক কেয়ার দিতে হয়। নাম্বার 2, টু ডিটেক্ট আর্লি সাইন অফ বেড শোর, অর্থাৎ বেড শোরের প্রাথমিক যে সাইনগুলো দেখা দেয় সেগুলো চিহ্নিত করার জন্য, যেমন চারপাশ লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি। নাম্বার 3, টু কিপ দ্য স্কিন ক্লিন অ্যান্ড ড্রাই, অর্থাৎ স্কিনকে ক্লিন এবং শুষ্ক রাখার জন্য ব্যাক কেয়ার দেওয়া হয়। নাম্বার 4, টু ট্রিট দ্য বেড শোর ইন দ্য আর্লি স্টেজ, অর্থাৎ প্রাথমিক ধাপেই বেড শোরের চিকিৎসা করার জন্য ব্যাক কেয়ার খুবই গুরুত্বপূর্ণ, কেননা তা পরবর্তীতে খারাপ অবস্থা ধারণ করতে পারে। নাম্বার 5, টু ইমপ্রুভ দ্য সার্কুলেশন অফ দিস এরিয়া দ্যাট হেল্পস ইন প্রিভেনশন অফ প্রেশার শোর, অর্থাৎ ব্যাক কেয়ার মাধ্যমে ত্বকে রক্ত চলাচল বেড়ে যায়, যা প্রেশার শোর প্রতিরোধ করে। নাম্বার 6, টু প্রমোট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিল্যাক্সেশন, অর্থাৎ ব্যাক কেয়ারের ফলে শারীরিক ও মানসিক স্বস্তি ও আরাম অনুভব হয়। নাম্বার 7, টু রিলিভ ইনসোমনিয়া, অর্থাৎ এটি শারীরিক স্বস্তির সাথে সাথে অনিদ্রাও দূর করে। নাম্বার 8, টু রিফ্রেশ পেশেন্টস অ্যান্ড রিমুভ ফ্যাটিক, অর্থাৎ এটি রোগীকে সতেজ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। বন্ধুরা, আমরা ব্যাক কেয়ার দেওয়ার পারপাসগুলো জানলাম। এখন আমরা জানবো ইন্ডিকেশন অফ ব্যাক কেয়ার, অর্থাৎ কোন ধরনের রোগীকে আমরা ব্যাক কেয়ার দেব। নাম্বার 1, বেড রিডেন পেশেন্টস, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বিছানাগত রোগী, যেমন স্ট্রোকের রোগী। নাম্বার 2, প্যারালাইজড পেশেন্টস, অর্থাৎ শারীরিকভাবে বিকলাঙ্গ, যেমন হাত পা অবশ, এমন রোগীকে। নাম্বার 3, পেশেন্ট অন কমপ্লিট বেড রেস্ট, অর্থাৎ সম্পূর্ণ বিশ্রামে থাকা রোগী, যেমন হার্ট অ্যাটাক করেছে এমন রোগীকে। নাম্বার 4, সার্জিক্যাল পেশেন্ট উইথ লিমিটেড মুভমেন্ট, অর্থাৎ কোনো সার্জারি হয়েছে এমন রোগী যারা নড়াচড়া করতে পারে না। নাম্বার 5, ভেরি থিন অ্যান্ড ইমাসিয়েটেড পেশেন্ট, অর্থাৎ খুবই পাতলা এবং দুর্বল রোগীদের। নাম্বার 6, ম্যালনারিশড পেশেন্ট, অর্থাৎ অপুষ্টিজনিত রোগী যাদের শরীরে মাসল কম, ফলে প্রেশার পয়েন্টগুলো সহজেই বিছানায় ঘর্ষণ লেগে বেড শোরের সৃষ্টি হতে পারে এমন রোগীদের। নাম্বার 7, আনকনসিয়াস পেশেন্ট, অর্থাৎ অজ্ঞান অবস্থায় আছে এমন রোগীদের। নাম্বার 8, ওবেস অ্যান্ড এডিমাটাস পেশেন্ট, অর্থাৎ যে সকল রোগীর দেহে পানি জমে গেছে কিংবা অতিরিক্ত মোটা, যারা স্বাভাবিকভাবে চলাফেরা কিংবা মুভমেন্ট করতে পারে না। নাম্বার 9, কোমাটোস পেশেন্ট, অর্থাৎ কোমায় আছে এমন রোগী, যেমন আইসিইউতে থাকা রোগীদের। বন্ধুরা, কোন ধরনের রোগীকে আমরা ব্যাক কেয়ার দিব তা জানলাম। এখন আমরা জানবো কন্ট্রাইন্ডিকেশন অফ ব্যাক কেয়ার, অর্থাৎ আমরা কোন ধরনের রোগীকে ব্যাক কেয়ার দিতে পারবো না। এমন রোগীদের আমরা ব্যাক কেয়ার দিতে পারবো না যাদের পিঠে যে কোনো ধরনের ইনজুরি আছে, যেমন নাম্বার 1, ভার্টিব্রাল ফ্র্যাকচার, অর্থাৎ আমরা জানি যে ব্যাক কেয়ার হচ্ছে পিঠে ম্যাসাজ দেওয়া, কিন্তু এমন কোনো পেশেন্ট যাদের ভার্টিব্রাতে ফ্র্যাকচার আছে তাদের যদি ব্যাক কেয়ার দিতে যাই তাহলে ফ্র্যাকচার আরো বাড়তে পারে, তাই এসব রোগীদের ব্যাক কেয়ার দেওয়া যাবে না। নাম্বার 2, রিবস ফ্র্যাকচার,
পিঠে ম্যাসাজ দিতে গিয়ে যখন আমরা রোগীকে উপর বা প্রোন পজিশনে রাখবো তখন রিবসের উপর প্রেসার পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনো ক্ষেত্রে রোগীর রিবসেই ফ্র্যাকচার থাকে তাহলে তো এমন রোগীকে ব্যাক কেয়ার দেওয়া সম্ভব না। নাম্বার 3, স্পাইনাল ইনজুরিজ, অর্থাৎ স্পাইনাল কর্ডে আঘাত আছে এমন রোগীদেরও আমরা ব্যাক কেয়ার দিতে পারবো না। নাম্বার 4, বার্নস, পুড়ে গেছে এমন রোগীদের যাদের ত্বকে ফোসকা আছে বা ত্বকে ম্যাসেজ দিলে আরো সমস্যা বেড়ে যেতে পারে। নাম্বার 5, সার্জারিজ অন ব্যাক, অর্থাৎ যে সকল রোগীর পিঠে কোনো সার্জারি রয়েছে তাদের ব্যাক কেয়ার দেওয়া যাবে না। বন্ধুরা, এতক্ষণ আমরা ব্যাক কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা ব্যাক কেয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি। বন্ধুরা, এখন আমরা আজকের আলোচনা সমূহ এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আগামী ভিডিওতে আমরা বেডশোর নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, নোটটি দেখা যাক।